আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে নিরাপদে আছো। তোমাদের ইতিমধ্যে প্রথম মানোন্নয়ন পরীক্ষা শেষ হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার পরে আজই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো এই টপিকস নিয়ে আলোচনার আগে আমি কিছু কথা বলবো। দেখো, যদি এই কথাগুলো আমি এভাবে বলি তাহলে কীরকম শোনা যায়। যদি আমি শুরুটা করি এভাবে, এতক্ষণ আমি একভাবে কথা বলেছি, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি আমি এভাবে বলি, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। করোনাকালীন সময়ে অনেক ভালোভাবে বাসায় পরীক্ষা দিয়েছো, সবভাবে। দেখো, এভাবে যদি কথা বলি তাহলে কিন্তু বোঝা যায় না। তো কথার ভিতর একটা শ্রুতি মধুরতা থাকতে হবে, একটা নিয়ম কানুন আছে যে কিছু বিরতি দিতে হয়, তাই না? কিছু বিরতি দিতে হয় এবং কোথায় কতটুকু বিরতি দিতে হয়, কিভাবে সুন্দরভাবে কথা বলা যায়, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেটা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে। তো আজকে আমি এভাবে বলছি এই কারণে যে আমরা আজকে পাঞ্চুয়েশন, বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো। যে এখানে বিরাম চিহ্ন হচ্ছে বিরতি। আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লেখার মাঝে কোথায় কোন বিরাম চিহ্ন আমরা ব্যবহার করব। তো এটা শুধু লেখার মাঝে না, আমাদের দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে, বাস্তব জীবনেও এটা কাজে লাগে। আচ্ছা, আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, আমি বাংলায় শুরু করব, কারণ হচ্ছে আমি সবসময় বলি যে আমরা হচ্ছে বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। তো সব কিছু আমরা বাংলার ভাষাটাকে আগে ভালোভাবে আয়ত্ত করব, তারপরে আমরা ইংরেজি ভাষার চর্চা করব। তো শুরুতেই আমি এই বিরাম চিহ্ন সম্পর্কে একটু তথ্য তোমাদের দিব, যেটা হচ্ছে এই বিরাম চিহ্নটা সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি ব্যবহার করেছিলেন। আমরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি, তাহলে কে প্রথম এটার প্রবর্তক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রবর্তক, তাই না? বিরাম চিহ্নের প্রবর্তক। এর আগে এইটা নিয়ে আমরা কেউ কাজ করিনি বা আমরা কখনো ভেবেও দেখিনি যে আসলেই তো আমরা এই চিহ্নগুলো তো ব্যবহার করা খুব দরকার। এই চিহ্ন ব্যবহারের ভুলের জন্য বাক্যের অর্থের পর্যন্ত তারতম্য দেখা যায়। সেটা কি, আমি একটু বাংলা একটি বাক্য দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রবর্তক, এবং ওনার একটি বই আছে বেতাল পঞ্চবিংশতি। ওই বইয়ে উনি প্রথম এই বিরাম চিহ্নে প্রবর্তন করেন, প্রথম এই বিরাম চিহ্নটা ব্যবহার করেন। তো এটা হচ্ছে আমাদের যে বেসিক যে আইডিয়াটা, যেটা জানা দরকার সেটা। এবার আমি তোমাদের একটি বাক্য লিখে দেখাবো। দেখো, এই বিরাম চিহ্নের সঠিক ব্যবহার না হলে কিভাবে অর্থের তারতম্য দেখা যায়। আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো থাকে। আমরা অযথা অনেক জায়গায় গাড়ি পার্কিং করি, যেটা একদমই নিষেধ, মানে যথাযথ গাড়ি পার্কিং করা যায় না। তো কিছু সতর্কীকরণ, কিছু বার্তা কিন্তু অনেক জায়গায় লেখা থাকে, তাই না? কিছু নোটিশ দেওয়া থাকে। তো সেরকম একটি বাক্য আমি এখানে লিখবো। দেখো, এখানে যদি বলি আমি একটি কথা, যে এখানে বিজ্ঞাপন দিবেন না, এখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 50 টাকা জরিমানা, দিলে 50 টাকা জরিমানা। এখন এইটাকে যদি আমি একটা দাড়ি ব্যবহার করতে হবে, একটু থামতে হবে। দেখো, আমি যদি এভাবে বলি যে এখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 50 টাকা জরিমানা,
তাহলে ঠিক আছে। কিন্তু আমি যদি বলি এখানে বিজ্ঞাপন দিবেন, না দিলে 50 টাকা জরিমানা, তার মানে দেখো এখানে যদি আমি দাড়িটা এই জায়গায় দিয়ে দিই, এই জায়গায় দাড়িটা দিলে অর্থটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বলছে যে এখানে বিজ্ঞাপন দিতে বলেছে, না দিলে জরিমানা হবে। আর এই দাড়িটা যদি আমি অন্য জায়গায় দিই, দেখো এই দাড়িটা যদি আমি এখানে নায়ের পরে বসাই, তাহলে আমার অর্থটা মানে একদম বিপরীত, একদম অপোজিট মিনিং বোঝাচ্ছে। তো এই জন্য এই বিরাম চিহ্নের ব্যবহারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমরা এটাকে ইগনোর করি। আমরা লেখার ক্ষেত্রেও কিন্তু কোথায় কমা, কোথায় সেমিকলন, কোথায় ড্যাশ, কোথায় কোন চিহ্নটা ব্যবহার করতে হবে, আরও অনেক বিরাম চিহ্ন আছে, সেটা কিন্তু আমরা ওভাবে খেয়াল করি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা দেখো এই ছোট্ট একটা এই বাংলার এই যে একটি বাক্য দিয়ে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এইটা যদি আমি এখানে দাঁড়িয়ে দিই, তাহলে কি হবে, এখানে বিজ্ঞাপন দিবেন, না দিলে 50 টাকা জরিমানা। আসলে কথাটা কিন্তু এভাবে হবে না। এখানে বলছে, নিষেধ করছে যে এখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 50 টাকা জরিমানা। তাহলে আমি নার পরে আমি দাড়ি দিব। কোথায় দিব? নায়ের পরে দাঁড়িয়ে দিব। এই যে নায়ের পরে, নায়ের পরে দাঁড়িয়ে দিলে কথাটা একদম ক্লিয়ার হচ্ছে এবং একটা মিনিং আসছে। যেখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 50 টাকা জরিমানা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত দেখা যায় যে তোমার কথার ভিতরে তোমার এই গ্যাপের কারণে কোথায় কতটুকু বিরতি দিতে হবে সেটা সঠিকভাবে জানা না থাকলে অনেক বড় একটা ভুল হয়ে যেতে পারে। তোমার কোনো ফ্রেন্ড হয়তো তুমি একটা কথা একভাবে বলেছো, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার না করে তোমার ফ্রেন্ড কিন্তু তোমাকে ভুল বুঝছে, বা তোমার কাছের কেউ তোমাকে বুঝতে পারছে না। এজন্য আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে যে টপিকসটা, সেটা হচ্ছে বিরাম চিহ্ন। এবার আমি আস্তে আস্তে চলে যাব আমাদের আজকে, যেহেতু আমার হচ্ছে ক্লাসটা ইংলিশ, এবার আমি চলে যাব যে আমাদের ইংরেজিতে কিভাবে আমার পরীক্ষায় মানে ভালো করার জন্য আমি কিভাবে রুলসগুলো শিখবো। এটা আমি স্টেপ বাই স্টেপ এক একটা করে বিরাম চিহ্ন আলোচনা করে যাব। তো হচ্ছে আমি সবসময় বলি, আমরা যেটাকেও শিখবো সুন্দরভাবে ধীরে সুস্থে শিখবো, কোনো তাড়াহুড়া না। আমার যে কয়টা ক্লাস লাগুক পাঞ্চুয়েশনের ভালোভাবে শেষ করতে, আমি সেই কয়টা ক্লাসই পাঞ্চুয়েশনের উপরে নিব। এবং তোমরা জানো যে আমার প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমি একটি এক্সাম নিই, এবং অবশ্যই আমি তোমাদের এক্সাম ডেট আগে থেকে দিয়ে দিব। তো শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এবার স্টেপ বাই স্টেপ আমরা বিরাম চিহ্ন আজকে দেখাবো, যে কিভাবে স্টেপ বাই স্টেপ বিরাম চিহ্নের আলোচনাটা হবে। এখানে দেখো, যেটা আমি তোমাদের বলছিলাম, আমি বই থেকে এবার পড়াবো যে বই আমাদের কিভাবে উপস্থাপনা করা আছে, কি লেখা আছে। যে মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? চিহ্ন, সাইন ব্যবহার করি আমরা, কিছু চিহ্ন ব্যবহার করি, তাই না? চিহ্ন, বা যেটাকে ইংলিশে বলে সাইন ব্যবহার করি। এই যে চিহ্নগুলো, এগুলোকেই বলা হয় পাঞ্চুয়েশন মার্কস। কি বলা হয়? এই চিহ্নগুলোকে বলা হয় পাঞ্চুয়েশন মার্কস। হ্যাঁ, এই চিহ্নগুলোকে পাঞ্চুয়েশন মার্কস বলা হয়। তাহলে আমি যদি একটু সুন্দরভাবে লিখি, একটু লিখে দিই। দেখো একটু লিখে দিই আমি, এই যে কথাটা লিখলাম যে মনের ভাব, মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্ন বা সাইন ব্যবহার করি, আমি একটি বাক্যের ভিতরে লিখে দিচ্ছি, যে চিহ্ন বা সাইন ব্যবহার করি তাকে পাঞ্চুয়েশন মার্ক বলা হয়।
পাঞ্চুয়েশন মার্কস বলা। এখন এই পাঞ্চুয়েশন মার্কস গুলো আসলে কি কি পাঞ্চুয়েশন মার্কস আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলো এবার আমরা একটু দেখব। এখন এগুলো বিভিন্ন ধরনের আছে, আমি কয়েকটি দেখাচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমরা যেটা সব থেকে কমন ইউজ করি, ফুল স্টপ। আমি এরকমও কিছু কিছু শিক্ষার্থী দেখেছি তারা মানে অনেক সময় ফুল স্টপ ইউজ করে না। হ্যাঁ, 4-5 লাইন, আমি নাম বলবো না, আমার মনে আছে এখন একজন স্টুডেন্টের নাম মনে আছে আমার। ওর আমি খাতায় বেশ কয়েকবার হোমওয়ার্ক চেক করতে গিয়ে দেখেছি যে ও হচ্ছে ফুল স্টপ দেয় না। তো আমি একদিন যে কেউকে বুঝিয়ে বললাম যে না, তুমি হচ্ছে সব সুন্দরভাবে লিখলে হবে না, ফুল স্টপের একটা গুরুত্ব আছে। তো সবগুলো পাঞ্চুয়েশন মার্কসেরই একটা গুরুত্ব আছে। তো প্রথম যে মোস্ট কমন এবং মোস্ট ইউজড পাঞ্চুয়েশন হচ্ছে ফুল স্টপ। তাহলে এখানে কি বলবো যে প্রথমটা হচ্ছে ফুল স্টপ। এখন আমি একবারে সবগুলোর ব্যবহার বলবো না, আমি জাস্ট হচ্ছে আজকে সব কয়েকটার নাম দিয়ে দিব এবং আমরা যতটুকু সম্ভব আলোচনা করব। এরপরে হচ্ছে 2 নম্বরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কমা। 2 নম্বরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কমা। ফুল স্টপ হচ্ছে এরকম, তাই না? এরপরে হচ্ছে সেমিকোলন, ক্লোন। সেমিকোলন কোনটাকে বলি? আমরা কি চিহ্নটা চিনি? চিহ্ন কিন্তু আমাকে চিনতে হবে কোনটার কোন চিহ্ন। সেমিকোলনের সাইনটা হচ্ছে ঠিক এরকম। দেখো, এই চিহ্নটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বাংলায়ও ব্যবহার করি, ইংলিশেও ব্যবহার করে থাকি। এটা হচ্ছে সেমিকোলন। এবার 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোন। সেটা হচ্ছে ক্লোন। এই ক্লোনটাও কিন্তু আমরা অনেক ব্যবহার করে থাকি। মনে করো তুমি একটা বায়োডাটা লিখবো, আমরা যখন নিজের কোনো বায়োডাটা বা সিভি তৈরি করি তখন আমরা এভাবে লিখি না, বা কোনো জব অ্যাপ্লিকেশনে কিন্তু এটা অ্যাটাচ করতে হয়, অ্যাপ্লিকেশনের ভিতরে থাকে যে নিজের নাম, বাবার নাম দিয়ে কি করি আমরা এরকম একটা চিহ্ন দিই না, নিজের নাম দিয়ে এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। থাকে কি না বলো? ব্যবহার করে থাকি। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটাকে বলা হচ্ছে ক্লোন। হ্যাঁ, আমরা ডিটেইলস যখন ক্লোন করব তখন আমি ক্লোন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। এখন জাস্ট একটু দেখালাম। হ্যাঁ, এবার হচ্ছে ক্লোনের পরে যেটা হবে সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এটা আমরা খুব কমন, খুব ইউজ করি, তাই না? প্রশ্ন, এটাও কিন্তু একটা বিরাম চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন যেটা হচ্ছে কোশ্চেন মার্ক যেটা বলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু বিরাম চিহ্নের ভিতরে পড়ে সবগুলাই। পাঁচ নম্বরে আসবে, সরি 6 নম্বর। 6 নম্বরে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। যখন আমরা খুব অবাক হয়ে যাই, খুব বিস্মিত হই, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। নোট অফ এক্সক্লামেশন, এবং এর চিহ্নটা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে 7 নম্বর। এরপরে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইনভার্টেড কমা। হ্যাঁ, ইনভার্টেড কমা আমরা যখন ন্যারেশন শিখেছিলাম, তাই না? আমরা ইংলিশ গ্রামারে নিশ্চয়ই ন্যারেশন শিখেছি। ন্যারেশনে ইনভার্টেড কমাটা খুব ব্যবহৃত হয়। ইনভার্টেড কমা বাংলায় হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি একটা আছে, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা হচ্ছে বিলোপ চিহ্ন। আমি প্রত্যেকটা নিয়েই আলোচনা করব। অ্যাপোস্ট্রফি হচ্ছে বিলোপ চিহ্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইপেন। হাইপেন কিন্তু ব্যবহার করে থাকি আমরা, হাইপেন। হাইপেন। এরপরে হচ্ছে ড্যাশ চিহ্ন। এই ড্যাশ এবং হাইপেনের ভিতরে একটু পার্থক্য আছে।
হাইপেনটা একটু ছোট হয় আকারে, আর ড্যাশটা তুলনামূলকভাবে আরেকটু মানে লম্বাটা একটু বেশি হয়, একটু লেন্থটা বেশি হয়। লেন্থ এটা হচ্ছে ড্যাশ। দেখাই কিরকম, এই যে এটা হচ্ছে ড্যাশ। হ্যাঁ, আমি বারবার একই কথা বলছি যে আমরা সবগুলো নিয়ে আলোচনা হবে, উদাহরণ হবে, কিভাবে সহজে মনে রাখা যায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এই টপিকসটা তোমাদের ভালোভাবে কিভাবে তোমরা সহজেই নিজের ভিতরে আয়ত্তে আনতে পারবে। তা এইটা হচ্ছে ড্যাশ। এরকম আরও কিছু চিহ্ন আছে। আর এটা হচ্ছে ব্রাকেটস। ব্রাকেটসটা আমরা সবাই কম বেশি জানি, বিশেষ করে আমরা গণিতে, আমরা যখন ম্যাথমেটিক্স করি, সরলের অঙ্ক, সরলের গণিত করি, তখন কিন্তু ব্রাকেটসের একটা বড় ভূমিকা আছে সরল অঙ্কে। তো এখানে দেখো ব্রাকেটস, এবং এটা শুধুমাত্র যে গণিতের ক্ষেত্রে তা না, আমরা বাংলা বা ইংরেজি যে কোনো লেখার ক্ষেত্রেও এই ব্রাকেটের ব্যবহার করে থাকি। মনে করো কোনো একটা তথ্য বাড়তি কিছু, সেটা ব্রাকেটে লিখলাম। যেমন আমি যখন বলি আমার নিজের পরিচয় দিই যে আমিনা জান্নাত, সহকারী শিক্ষক ইংরেজি, তখন কিন্তু আমি সহকারী শিক্ষক লিখে ইংরেজিটা ব্রাকেটের ভিতরে আমি দিতে পারি, অথবা কমা দিয়েও লিখতে পারি। তো এখানেও কিন্তু বিরাম চিহ্নের ব্যবহার আছে। তো দেখো এখানে 11টা হচ্ছে, আমি এখানে স্পেস নাই, ব্রাকেট। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি একটু কর্নারে ব্রাকেট। ব্রাকেট হচ্ছে আমরা জানি 3 ধরনের ব্রাকেট আছে। হ্যাঁ, এটাকে বাংলায় বলে হচ্ছে বন্ধনী। বাংলায় কি বলে? বন্ধনী বলে। এই হচ্ছে আমাদের বিরাম চিহ্ন নিয়ে একদম যে মোস্ট কমন কিছু কথাবার্তা। তাহলে শুরুতেই দেখো পাঞ্চুয়েশনকে আমি আরেকবার একটু রিপিট করব। তাহলে পাঞ্চুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই খুব জরুরি। তাহলে পাঞ্চুয়েশনটা কি? এর বাংলা অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা কিছু সাইন বা চিহ্ন ব্যবহার করে থাকি। এই সাইন বা চিহ্নগুলোকেই বলা হয় পাঞ্চুয়েশন মার্কস। এখন কিছু পাঞ্চুয়েশন মার্কসের আমি ফর এক্সাম্পল কিছু পাঞ্চুয়েশন মার্কসের নাম লিখেছি এবং পাশে চিহ্নগুলো দেখিয়েছি। তো আমরা এট এ গ্লান্স একটু দেখে নিই। ফার্স্ট অফ অল যেটা লিখেছি সেটা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপের চিহ্ন আমরা সবাই জানি, জাস্ট একটা ডট দিলে হয় সেন্টেন্সের শেষে। এরপর কমা, কমা চিহ্ন আমরা দেখেছি। এবার সেমিকোলন, সেমিকোলনের চিহ্নটা কমার উপরে একটা ডট। ক্লোন, ক্লোন হচ্ছে এরকম দুইটা চিহ্ন আসবে। এরপরে হচ্ছে আচ্ছা আরো একটা চিহ্ন আছে, সেটাকে বলে কোলন ড্যাশ। আমি সেটা অমিট করেছি, সেটা হচ্ছে কোলন দিয়ে আবার একটা ড্যাশ দেওয়া যেতে পারে। আচ্ছা, যখন আলোচনা হবে তখন এটা দেখিয়ে দিব। এরপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন হচ্ছে প্রশ্ন। তুমি কেমন আছো, এটা আমি প্রশ্ন করেছি। তোমার নাম কি, কোশ্চেন করেছি। তখন কিন্তু আমরা এরকম চিহ্ন ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। ওয়াও, কি সুন্দর একটা পাখি। এই যে আমি ওয়াও এর পরে যে একটু দেখো অবাক হয়ে বলেছি, তাই না? তো তখন আমরা এরকম যদি সিচুয়েশন থাকে কোনো লেখার ভিতরে, সেক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। মানে আমি খুব অবাক বিস্ময় হয়ে বলছি। এরপর হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা আমরা ন্যারেশনে খুব বেশি ব্যবহার করে থাকি, বা এটা হচ্ছে কোনো কারো কোনো কথা যদি তুমি হুবহু বলতে চাও, সেটা তার ওই মনে করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি কথা বলেছে, নেপোলিয়ন বোনাপার্টের কোনো কথা। তো নেপোলিয়ন বোনাপার্টের কথা যদি আমি হুবহু লিখি, উনি যেটা বলেছে বা যেটা লিখেছে সেইটা যদি লিখতে যাই, তাহলে আমাকে এই ইনভার্টেড কমার ভিতরে তার ওই কথাগুলো লিখতে হবে। এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে বিলোপ চিহ্ন। মনে করো আমরা অনেক সময় সংক্ষেপে কিছু লিখি, পুরোটা লিখি না, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে হাইপেন। হাইপেনটা হচ্ছে ছোট্ট একটু স্পেস হবে, এটা কিন্তু ছোট্ট একটা স্পেস আমরা একটু হাইপেন দিয়ে আমরা অনেক সময় লিখি। যে সেমিকোলন, দেখো এই যে সেমিকোলনটার ভিতরে আমি যে হাইপেন ব্যবহার করেছি, এটা কিন্তু হাইপেন, সেমি দিয়েছি, একটা হাইপেন দিয়েছি, তারপরে আমি কোলন কথাটা লিখেছি। তো এরকম অনেক শব্দ আছে, আমরা লিখতে গেলে আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে হয়, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক। এরপর হচ্ছে ড্যাশ। ড্যাশ চিহ্নটারও ব্যবহার আছে। এখানে ড্যাশ হচ্ছে হাইপেনের থেকে একটু বেশি স্পেস দিয়ে লিখতে হবে।
এরপর হচ্ছে ব্রাকেট। ব্রাকেট হচ্ছে 3 ধরনের হয়, ফার্স্ট ব্রাকেট, সেকেন্ড ব্রাকেট অ্যান্ড থার্ড ব্রাকেট। এই হচ্ছে ব্রাকেটের ব্যাপার। এবার আমরা যেটা করবো, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কোথায় ব্যবহৃত হয়, বা যখন আমরা কথা বলার সময় ব্যবহার করি আমরা কতটুকু স্পেস নিয়ে আমরা ওই কথাটা বলবো, বা কীভাবে সুন্দরভাবে আমরা কথা বলতে পারি এই বিরাম চিহ্নগুলো ব্যবহার করে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ইনফরমেশনগুলো আপাতত এখন জেনে নিবে। এবার আমি একটু ফুল স্টপ দিয়ে শুরু করব। হ্যাঁ দেখো, ফুল স্টপ দিয়ে শুরু করছি, ফুল স্টপ মানে কিন্তু একদম শেষ হয়ে যাবে বাক্যটি। আমি একদম পাঞ্চুয়েশনের ক্লাসটা আমি ফুল স্টপের বর্ণনা দিয়েই শুরু করব। তার আগে আমার শিক্ষার্থীরা তোমরা, আমি একটু টাইম দিচ্ছি, আমি যতটুকু ইনফরমেশন লিখেছি তোমরা খাতায় একটু নোট ডাউন করে নাও। দেখো, আমি ইচ্ছাকৃতভাবে একটু টাইম দিই, একটু স্পেস দিই, একটু পজ দিই, এই কারণে যে হচ্ছে আমরা কিন্তু সবাই একরকম না, তাই না? ক্লাসে সবাই, বিশেষ করে এটা তো লাইভ ক্লাস, এটা তো সামনাসামনি ক্লাস ওভাবে না, ফেস টু ফেস না, তো এই জন্য আমি একটু স্পেস দিই, একটু টাইম দিতে চলে যাই যে তোমরা বোর্ডটা ফোকাস করো, শুধু বোর্ডটাই ভালোভাবে দেখে লেখো। এটা আমি ইন্টেনশনালি করি যাতে আমার শিক্ষার্থীদের ভিতরে কোনো প্রেশার না ক্রিয়েট হয় যে অনলাইন ক্লাস এত দ্রুত শুরু হচ্ছে, এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, বা আমি লিখতে পারছি না, ভালোভাবে বুঝতে পারছি না, এই কারণে। আর আমরা তো সবাই জানি যে ইংরেজি হচ্ছে আমাদের মাতৃভাষা না, তাই না? এটা আন্তর্জাতিক ভাষা। তো এটা যদি আমি তোমাদের কঠিনভাবে শিখাই, এত দ্রুত শেষ করে দিই, একটা টপিক দেখা যায় এই পাঞ্চুয়েশন কিন্তু একটা ক্লাসও শেষ করা যায়, 2টা ক্লাসও শেষ করা যায়, কিন্তু আমি এরকম করি না। আমি একটা টপিক যতটুকু সম্ভব ধীরে সুস্থে একটু বেশি টাইম নিয়ে, বেশি ক্লাস নিয়ে শেষ করার চেষ্টা করি, যাতে আমার শিক্ষার্থীরা খুব সহজে ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে শিখতে পারে। তো শিক্ষার্থীরা আমি একটু আরও টাইম দিচ্ছি, তোমরা একটু লেখো, এরপরেই আমি মূল আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা আমরা এখন মুছে দিব। আমি এবার ফুল স্টপের ব্যবহার নিয়ে আলোচনা করব, যে ফুল স্টপ আমরা কিভাবে কখন ব্যবহার করতে পারি। এখন এই ইউজ অফ ফুল স্টপ, আজকে আমি এখন কিসে ব্যবহার শিখাবো? ফুল স্টপের ব্যবহার, ইউজ অফ ফুল স্টপ। বাংলা এটা কি? ফুল স্টপের ব্যবহার, মানে ফুল স্টপের বাংলা হচ্ছে দাড়ি, তাই না? দাড়ির ব্যবহার। এখন কথা হচ্ছে এই দাড়ি কিন্তু ওই দাড়ি না। ওই যে একটা গান আছে না, যে দন্ত না না মূর্ধন্য কোনটা আসল মুখ, তো ঠিক সেরকম এই দাড়ি কিন্তু এই বিয়ার্ড না, যে ছেলেদের মুখে যে দাড়ি রাখে, তাই না? ওইটা কিন্তু না, এই দাড়ি হচ্ছে একটা বিরাম চিহ্ন। তো এটা হচ্ছে দাড়ির ব্যবহার, আমরা এখন শিখবো ফুল স্টপের ব্যবহার। হ্যাঁ, ফুল স্টপের ব্যবহার শিখবো। এটা হচ্ছে যখন আমরা কোনো বাক্য, কোনো অ্যাসার্টিভ বাক্য এখন একদম শেষ করে দেবো, বাক্যটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই বাকি নেই, একদম শেষে গিয়ে আমরা এই ফুল স্টপ চিহ্নটি ব্যবহার করব। আমি অবশ্যই বলার পাশাপাশি নিয়মও লিখে দিব, কারণ অনেকের কাছে এই মুহূর্তে বই নাও থাকতে পারে, এজন্য। সম্পূর্ণ বিরতির জন্য অ্যাসার্টিভ বাক্যে
আচ্ছা, অ্যাসার্টিভ বাক্য দিয়ে আবার তোমাদের অনেকে একটু কঠিন মনে হতে পারে। আমি যখন ট্রান্সফরমেশন করাবো তখন হচ্ছে আমি সেন্টেন্স নিয়ে বেসিক একটা ক্লাস নিব। হ্যাঁ, এখন আমি আসলে বাক্যের ক্লাসিফিকেশনের মধ্যে যাচ্ছি না, তো আমি অ্যাসার্টিভটাও মুছে দিই। আমি সরাসরি লিখি যে বাক্যে ব্যবহৃত হয়, তোমাদের জন্য এটা বেশি ইজিয়েস্ট হবে। আর যখন আমি ট্রান্সফরমেশনের ক্লাস নিব, এই আমার পাঞ্চুয়েশন শেষ হওয়ার পরেই যে কয়টা ক্লাস লাগুক এরপরেই আমার প্ল্যানিংয়ে আছে আমি ট্রান্সফরমেশনে শুরু করব। তো এখন আমি সরাসরি এভাবে তোমরা দেখো এই অ্যাসার্টিভ এখানে যদি বাক্যেরগুলো লিখতে চাই তখন আবার এটা বোঝাতে হবে, অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো সহজে একটু দেখো, সম্পূর্ণ বিরতির জন্য বাক্যে ফুল স্টপ ব্যবহৃত হয়। এই ফুল স্টপটা ব্যবহৃত হয়, ফুল স্টপ ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আমি একটি বাক্য লিখে দেখাচ্ছি, দেখো the boy goes to mall. আমার বাক্য কিন্তু শেষ হয়ে গেছে যে ছেলেটি মার্কেটে যায়, মানে দোকানে যায়। তারপর হচ্ছে আমি যদি বলি ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আমি বললাম যে দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। এবার যদি আমরা অনেক সময় তোমাদের অনেক দোয়া আশীর্বাদ করি না, যে আমার শিক্ষার্থীদের যে তোমরা অনেক দীর্ঘজীবী হও, তোমরা ভালো কিছু করো, না তখন আমরা বলি কি মে ইউ লিভ লং। সেরকম একটা আশীর্বাদপূর্ণ একটা কথা বললাম যে মে ইউ লিভ লং। তো আমার বাক্য কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, বাক্য কোথাও মানে বেঁধে নেই, একদম আমি বাক্যটা শেষ করে দিয়েছি। তো এরকম যদি হয় সেক্ষেত্রে সেটি হচ্ছে আমার ফুল স্টপ আমরা এইসব ক্ষেত্রে ব্যবহার করব। এবং আমরা সব সময় চেষ্টা করব যে খেয়াল করতে যে আমি যে সেন্টেন্সটি শেষ করেছি আমি ফুল স্টপ দিয়েছি কিনা। এই বিরাম চিহ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে আমার ফুল স্টপের ব্যবহার। আরেকটা ব্যবহার আছে এই ফুল স্টপটা, এটা হচ্ছে সবথেকে মোস্ট কমন ব্যবহার, যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা ব্যবহার আছে, যখন আমি আর্টিকেলের ক্লাস করিয়েছিলাম, তোমাদের যারা আমার আর্টিকেলের ক্লাস দেখেছো বা আর্টিকেল নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো তারা সবাই জানো যে কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড আছে, অ্যাব্রিভিয়েশন আছে, সেই সংক্ষিপ্ত ওয়ার্ডের পরে আমরা এই ডট চিহ্নটা ব্যবহার করে থাকি। সেটা কীরকম? সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, যেমন হচ্ছে MA, USA, তাই না, যে কিছু কিছু নাম আছে যার পরে আমরা FCPS, PhD ডিগ্রি, এগুলোর পরে কিন্তু আমরা ডট চিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাব্রিভিয়েশন। তাহলে দুইটা ব্যবহার দেখলাম, একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন এর বাংলা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ, ফুল ফর্মটা না বলে, যেমন আমরা বলি বিএড, তাই না, বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন। তারপর আমরা বলি BA ডিগ্রি, তাই না, এই যে ডিগ্রিগুলো, এই যে কিছু, তারপরে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো এগুলো আমরা ডট চিহ্ন দিয়ে লিখি। সেটাই বলছে যে অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ, কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন দিয়ে কি বোঝায়? সংক্ষিপ্ত রূপ বোঝায়, সংক্ষিপ্ত রূপ। সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এইটা আমরা ফুল স্টপটা ব্যবহার করি। যেমন হচ্ছে কিরকম BA, তাই না, BA, তারপরে হচ্ছে BEd, MA। এই যে এটা কিন্তু আমি সংক্ষেপে লিখেছি, এই ফর্মটা ছিল অনেক বড়। BA হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, BEd হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, MA হচ্ছে মাস্টার অফ আর্টস।
তো এই যে এত বড় একটা কথাকে আমরা যখন সংক্ষিপ্ত শর্ট ফর্মে ব্যবহার করি তখন আমরা এই ফুল স্টপ ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমি একটু এখানে লিখে দিই, এটাও জানার দরকার আছে যে ফুল ফর্মটা আমরা অনেকে হয়তো জানি না। বিএ হচ্ছে বিএ ফর ব্যাচেলর অফ আর্টস, বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন। আমরা সবসময় বলি এডুকেশন, এডুকেশনটা আমাদের সঠিক উচ্চারণ না। তোমাদের আমি জানি তোমাদের হচ্ছে স্পোকেন এবং লিসনিং আছে ইংলিশ ফার্স্ট পেপারে, তো যদি হচ্ছে স্পোকেনের ক্লাস তোমরা যদি সঠিক যদি ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করো তখন দেখবে যে ওটা এডুকেশন না, ওটা সঠিক উচ্চারণ হচ্ছে এডুকেশন, এডুকেশন। দেখেছো, তাহলে আমি কি লিখলাম, আমরা জানি যে হচ্ছে বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, এমএ হচ্ছে মাস্টার অফ আর্টস। তো এরকম সংক্ষিপ্ত ফর্মের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেহেতু আজকে আমাদের পাঞ্চুয়েশনের উপরে ভেরি ফার্স্ট ক্লাস, আমি চাইলে আরও ক্লাস কন্টিনিউ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না আমার শিক্ষার্থীরা একদিনে এত লোড নিয়ে অথবা এই ইংরেজিটাকে ভয় পায়। এই কারণে আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করব এবং আমার শিক্ষার্থীদের জন্য বরাবরের মতোই, যেহেতু এখন কোনো অ্যাসাইনমেন্টও নেই, কোনো পরীক্ষাও নেই, তো বরাবরের মতোই আমরা আগে যেরকম সবসময়ের জন্য আমরা কী করতাম, একটা হোমওয়ার্ক দিয়ে দিতাম ক্লাসের শেষে, ঠিক সেভাবে আমি একটা হোমওয়ার্ক তোমাদের এই মুহূর্তে দিয়ে দিব। তাহলে এইচডব্লিউ হচ্ছে আজকে আমরা কি শিখলাম, পাঞ্চুয়েশনের বেসিক আলোচনা শিখছি এবং ফুল স্টপ সম্পর্কে বিস্তারিত শিখেছি। আচ্ছা, ফুল স্টপ সম্পর্কে আরো একটি তথ্য দেওয়ার ছিল যে ফুল স্টপ যখন আমি কোনো কথা বলার ক্ষেত্রে, মনে করো তুমি কোনো উপস্থাপনা করছো অথবা তুমি কবিতা আবৃত্তি করবে, যেখানে এরকম দাঁড়িয়ে থাকবে, সেখানে তুমি কতটুকু বিরতি নেবে, সেখানে কিন্তু এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু বিরতি নিতে হয়। এটা কিন্তু বাংলা গ্রামারেও আছে এবং তোমাদের এটা আমি চাই যে বাংলা ইংরেজি একটু কম্বাইন করে পড়তে, যাতে এক ঢিলে তোমরা দুই পাখি মারতে পারো, বাংলায় আর আলাদা করে বিরাম চিহ্ন শিখতে না হয়। এই জন্য তাহলে ফুল স্টপ ব্যবহৃত হয় এক বলতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় হচ্ছে আমরা যদি কোথাও ফুল স্টপ থাকে অথবা বাংলায় দাঁড়িয়ে থাকে ঠিক ততটুকু বিরতি নিব। এটা আমি একটু লিখে নিই যে এক বলতে, ভাবলাম যে এটাও একটু তোমাদের দিয়ে দিলে একসঙ্গে দুইটা বিষয় শেখা হয়ে যাবে। এক বলতে যতটুকু সময় লাগে মানে দাঁড়িয়ে যদি থাকে কোনো বাক্যে দাঁড়িয়ে থাকলে আমরা এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু বিরতি নিব। এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু বিরতি হবে। কখন হবে? যদি কোনো বাক্যে দাঁড়িয়ে থাকে। কি হবে? যদি কোনো বাক্যে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে অথবা ফুল স্টপ। যদি বাংলায় হয় দাঁড়ি, ইংরেজিতে যদি হয় সেক্ষেত্রে কি হবে? ফুল স্টপ, তাই না? ফুল স্টপ বা দাঁড়িয়ে থাকে। দেখো, এবার আমি একটু ক্লিয়ার করে বলি, আর একটু ভালোভাবে বলি যে যদি কোনো বাক্যে দাঁড়িয়ে থাকে বা ইংলিশে ফুল স্টপ থাকে, আমরা যখন বলবো, বলার ক্ষেত্রে শুধুমাত্র স্পিকিং এর ক্ষেত্রে, তখন আমরা এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু বিরতি নেব। এটাই আমি বলতে চাচ্ছিলাম। তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন পড়া প্লাস লেখা। অবশ্যই ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে ঠিক ততটুকু, তার বাড়তি কোনো কিছু তোমাদের করতে হবে না।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।